দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। জটিল সময় পার করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। রোগ মুক্তি কামনায় মসজিদ মন্দির গির্জায় প্রার্থনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আল্লাহ আইসিইউতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওনাকে সম্পূর্ণরূপে তন্দুরুস্ত করে দিন। আল্লাহ ওনার মুক্তি কামনা করার জন্য শ্রী শ্রী সোনালী মায়ের কাছে দ্রুত সুস্থতা করে আমাদের মধ্যে ফিরে এলো। গণতন্ত্রে উত্তরণের সময় খালেদা জিয়া এক অনিবার্য নাম বলছেন বিশ্লেষকরা। তারেক রহমান ফিরতে চাইলে একদিনে ইস্যু হবে ট্রাভেল পাস। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হাসিনা, মঈনুদ্দিন সহ 58 জন দলগতভাবে জড়িত আওয়ামী লীগ। তদন্ত কমিশনের রিপোর্ট দাখিল। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলুল তাপস, শেখ সেলিম, প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক, তারা সেনাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিলেন না। খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে গুলি করে কুপিয়ে দুজনকে হত্যা। ফিরছিলেন অস্ত্র মামলার হাজিরা দিয়ে। দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ। দেখলাম যে 2-3 লোক 2-3টা ফায়ার করলো আর ওই দিক চলে গেল মোটরসাইকেলে। গুলির আওয়াজ শুনে এখানে এসে দেখি যে দৌড় মেরে ওইখানে পড়ে গেছে আইল্যান্ডের পরে। গণভোটের জন্য কেন্দ্র নয়, বাড়বে বুথের সংখ্যা, জানালো ইসি। কালো টাকা ও অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি আহমেদ রেজা। সুখবর নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির। আগের মতোই জটিল সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী। তবে গত 24 ঘন্টায় শারীরিক পরিস্থিতির নতুন করে আর অবনতিও হয়নি। বিদেশে নেয়ার বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি এখনও। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে নিষেধ সত্ত্বেও আজও হাসপাতালের সামনে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সাথে যোগ হয়েছে নিউমোনিয়া। এই জটিল পরিস্থিতিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে 3 বারের এই প্রধানমন্ত্রী। শনিবার রাতে ব্রিফিংয়ের পর দিনভর খালেদা জিয়ার স্বাস্থ্যগত কোনো তথ্য জানাননি চিকিৎসকরা। তবে নয়াপল্টনে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে রিজভী আহমেদ জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত। তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই। তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আবারও লোকজনকে হাসপাতালের সামনে অহেতুক ভিড় না করার আহ্বান জানান রিজভী আহমেদ। ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এভারকেয়ারের সামনে উদ্বিগ্ন নেতাকর্মীর আনাগোনা থামেনি। যদিও জানা খালেদা জিয়াকে দেখার সুযোগ নেই, তবুও ঘন্টার পর ঘন্টা কিছু মানুষের অপেক্ষা, চোখে মুখে সে কি উৎকণ্ঠা। হাসপাতাল থেকে কেউ বের হলেই একটি প্রশ্ন, কেমন আছেন ম্যাডাম? এদিকে একজন আমির রাজু প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার সরকারি স্টাফ ছিলেন। ওনাকে আসছি আমি এখানে দেখতে, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে। শুধু তাই নয়, খালেদা জিয়া এদেশে হাজার হাজার রাজনৈতিক কর্মী তৈরি করেছেন। 90 দশকের ছাত্রদলের সেই নেতারাই এখন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। আর তাই দলীয় নির্দেশনা না মেনে সেই নেতাদের অনেকেই ভিড় করেন হাসপাতালে। চোখের জলে হায়াত দানের মালিকের কাছে ফরিয়াদ ছিল সবার কণ্ঠে। মানুষ যে কতটা ওনাকে অন করে, আমরাও সেটা অন করি। আমরা সে কারণে আসছি। এই ট্রাস্ট এটা সারা জীবন আমার মনে থাকবে। ম্যাডামের মতো ব্যক্তিত্বশীল প্রাইম মিনিস্টার আসলেই বাংলাদেশে না, সারা বিশ্বেই নয়। ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করছে এবং আগামী দিনে ম্যাডাম আমাদেরকে আগের মতো নেতৃত্ব দিবেন, এইটাই মানুষও চাচ্ছে।
কর্মী সমর্থকদের আশা এত মানুষের দোয়া বিফলে যেতে পারে না, আবারও সুস্থ হয়ে জনতার মাঝে ফিরবেন আপসহীন নেত্রী খালেদা জিয়া। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর আপনাদেরকে এই মুহূর্তে জানাতে চাই। সেটি জানাতেই আমাদের সাথে হাসপাতালের সামনে থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আল আমিন হক অহন। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। অহন, একটু জানতে চাই, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো ধরনের তথ্য আপনি এই মুহূর্তে আমাদেরকে জানাতে পারবেন কিনা? একই সাথে সেখানে আমরা জানাচ্ছিলাম প্রতিবেদনে যে সেখানে সমর্থকরা নেতাকর্মীদের অনেক ভিড় থাকে, এখন আপনি সেখানে কি অবস্থা দেখছেন? অনেক নেতাকর্মী আসছেন, বিশেষ করে কিছুক্ষণ আগেও মির্জা ফখরুল এসেছিলেন, দলের মহাসচিব, এছাড়াও অন্যান্য দলের অনেকে আসছেন। জামায়াতে ইসলামের আমিরের পক্ষ থেকেও সেক্রেটারি তিনি এখানে এসেছিলেন কিছুক্ষণ আগে। এছাড়াও দেখেছি গণ অধিকার পরিষদের রাশেদ, উনিও এখানে এসেছেন। অর্থাৎ নানান দলের নেতাকর্মীরাও আসছেন এবং একই কথা তারা বলছেন, নতুন কোনো তথ্য নেই। বিশেষ করে স্থিতিশীল যে অবস্থা খালেদা জিয়ার, সেটি এখন পর্যন্ত আছে। চিকিৎসকের বরাত দিয়ে সেই তথ্যগুলো তারা আমাদেরকে জানাচ্ছিলেন এবং বাইরের নেতাকর্মীরা যেন ভিড় না করেন সেই আহ্বানও করছিলেন। বিশেষ করে এই হাসপাতালে তো অন্য অনেক রোগীও আছেন, সেই বিষয়গুলো নজর রাখার ব্যবস্থার কথাও তারা বলছিলেন। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, একটি মেডিকেল বোর্ড এর মধ্যে গঠন হয়েছে এর আগেই, আপনি জেনে থাকবেন। সেটি তারা প্রতিদিন রাত 10টা সাড়ে 10টার মধ্যে বসে নতুন করে সিদ্ধান্ত নেন চিকিৎসা ব্যবস্থায় নতুন কী ধরনের ব্যবস্থা তারা নেবেন। এবং বিশেষ করে যেহেতু তার শরীরে চিকিৎসা গ্রহণ করছেন, যে কারণে তারা বেশ আশাবাদী এবং সকাল থেকেও আমরা জানাচ্ছিলাম যে তিনি সাড়া দিচ্ছিলেন, যে কারণেই তাদের আশা বেশ বড়ই, যে তারা বলছেন যে হ্যাঁ, এর মধ্য দিয়ে হয়তো চিকিৎসা ব্যবস্থা আরও নিশ্চয়ই এখন যে যতটুকু আছে ততটুকু অবশ্যই ভালো। উন্নত চিকিৎসার জন্য যদি দেশের বাইরে নিতে হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিশেষ করে এখন পর্যন্ত যার শারীরিক অবস্থা যতটা নাজুক, এই অবস্থায় দেশের বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই। এটির জন্য হয়তো অপেক্ষা করতে হবে। চিকিৎসকরা সেই চেষ্টা করছেন, দোয়া করছেন নেতাকর্মী সহ দেশবাসী অনেকেই। নিশ্চয়ই সেটি আসলে অনেকটাই নির্ভর করছে চিকিৎসকদের পরামর্শের উপর। ধন্যবাদ অহন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কারাগারে অপচিকিৎসাই বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণ, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। বাদাসুর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেছেন। আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়া সুস্থ না হলে বিরাট সংকটের মুখোমুখি হবে বাংলাদেশ। বিকেলে গুলশান সোসাইটি জামে মসজিদে রিজভী আহমেদ বলেছেন, কোনো পরিস্থিতিতেই আপোষ করেননি খালেদা জিয়া, তাই আজ দল মত নির্বিশেষে সর্বত্রই তার জনপ্রিয়তা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় কদিন ধরেই দোয়া অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। রোববারও রাজধানীর বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর দোয়ার আয়োজন করা হয়। সেখানে দেশবাসীর কাছে দলীয় চেয়ারপারসনের জন্য দোয়া চান মির্জা আব্বাস। বলেন, কারাগারে অপচিকিৎসার কারণে এমন অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়া। আজকে আমাদের নেতা তারেক রহমান বহু দূরে আছেন, উনি বিদেশে থেকে নিজের মায়ের সামনে আসতে পারছেন না, যে কোনো কারণেই হোক। ওনাকে আশ্বস্ত করতে চাই, আপনার মা তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যা করার প্রয়োজন আছে ইনশাল্লাহ আমরা সেটা করব। এ সময় আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়া সুস্থ না হলে বাংলাদেশে বিরাট এক সংকট তৈরি হতে পারে। উগ্র সাম্প্রদায়িক শক্তি যদি মাথাচাড়া দেয়, তাহলে আগামী দিন বাংলাদেশে বুঝতে পারবেন ফ্যাসিবাদের চেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ হলো এই সাম্প্রদায়িক শক্তি। এদিকে রাজধানীর গুলশান সোসাইটি জামে মসজিদেও বাদ আসর খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার আয়োজন করা হয়। সেখানে রিজভী আহমেদ বলেন, কোনো পরিস্থিতিতেই আপোষ করেননি খালেদা জিয়া, আর তাই তার জনপ্রিয়তা আজ দল মত ছাড়িয়ে গোটা বাংলাদেশে। পরিত্যক্ত কারাগার, সরকার যেটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে সেখানে রাখা হয়েছিল। সেই কারাগারের মধ্যে থেকেও তিনি কোনো ধরনের আপোষ করেননি। এমন একজন নারী, এমন একজন রাজনীতিবিদ, যিনি কথা এবং কাজের এক অপূর্ব সমন্বয় আমরা দেখেছি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। বাড়িতে বসে নেত্রীর আরোগ্য লাভে দোয়া করতে নেতাকর্মীদের আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রোববার পর্যন্ত এ বিষয়ে সরকার বা দূতাবাসকে কিছুই জানাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমন তথ্য দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, তারেক রহমান দেশে আসতে চাইলে অন্য কোনো দেশ বা শক্তি তা আটকাতে পারে, এটা অস্বাভাবিক ব্যাপার। উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত না দিলেও ঢাকা দিল্লি স্বাভাবিক সম্পর্ক হতে পারে। টানা 4 দিন ধরে হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা খানিকটা স্থিতিশীল হলেই তাকে বিদেশে নেয়ার পরিকল্পনা পরিবারের। শনিবার মায়ের এই কঠিন সময়ে দেশে ফিরতে না পারা নিয়ে পুত্র তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বিশেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব না এবং কেন তা সেটিও স্পর্শকাতর উল্লেখ করাই প্রশ্ন উঠেছে, অন্য কোনো দেশ বা শক্তি কি এখানে ফ্যাক্টর? এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টার উত্তর ছিল কূটনৈতিক। আমাদের কাছে এরকম কোনো বার্তা নেই। একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না, এটা তো আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে। যদি বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে? বাট এটা একেবারেই একটা বিষয় যেটা সম্বন্ধে আসলে আমার যেহেতু নলেজ নেই, আমি এর আর বেশি কিছু এটা নিয়ে বলতে চাই না। তারেক রহমানের পাসপোর্ট থাকা না থাকাও যে ওনার দেশে ফেরার জন্য কোনো বাধা না, সেটিও স্পষ্ট করেন তৌহিদ হোসেন। তারেক রহমান আবার খুব স্পষ্ট এটা, সেটা হলো যে এক নম্বর হচ্ছে যে তাকে যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন। এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপ টকে আসে ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ। বহুমাত্রিক সম্পর্ক তো সমস্ত পৃথিবীর দেশের সাথেই আছে, ভারতের সাথেও আছে। আমাদের তিস্তার পানি বলুন বা বর্ডার ক্লিনিক বন্ধ করা বলুন, এগুলোও তো পাশাপাশি থাকবে শেখ হাসিনা ফেরত দেওয়া না দেওয়ার উপর। একটা তো আরেকটার উপর নির্ভরশীলতা, আমাদের ওই স্বার্থগুলি থেকেই যাবে। কাজে আমরা সেগুলি আমাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের কতদিন লাগবে আমরা জানি না, তবে আমরা অবশ্যই চাই যে যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন, তাকে ফেরত দেওয়া হোক, যাতে আমরা বিচার শাস্তি ইমপ্লিমেন্ট করা যায়। কিন্তু এটার কারণে বাকি সব আটকে থাকবে, এটা আমি মনে করি না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে দিচ্ছে ভারত, এমন খবর বেরোলেও তা নিশ্চিত করতে পারেননি তৌহিদ হোসেন। আমরা জানি উনি সেখানে ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি। এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে, এমনও কোনো তথ্য আমার কাছে নেই। জানান, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠকের আলাপ বিধি মেনেই প্রকাশ করছেন না খলিলুর রহমান। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্রে উত্তরণের এই সময়ে দেশের রাজনীতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও অনিবার্য। গণতন্ত্র ও দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগকে গুরুত্বপূর্ণ বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। বলছেন, অসুস্থতা সত্ত্বেও অভ্যুত্থান পরবর্তী বর্তমান প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসনের মতো অভিজ্ঞ রাজনীতিকের চিন্তা ও মতামত জরুরি। বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতে ক্ষতিগ্রস্ত হবে দেশ, কেননা বিএনপি চেয়ারপারসনের অবস্থান এখন দলীয় রাজনীতির ঊর্ধ্বে। দেশে তখন এরশাদের সামরিক শাসন, গভীর সংকটে দেশ এবং দল। ঘোর অনীহা সত্ত্বেও প্রথমে কর্মী, পরে দলের হাল ধরতে রাজনীতির মাঠে নামতে হয় খালেদা জিয়াকে। সেই শুরু দীর্ঘ 4 দশকের রাজনীতির পথচলা। অল্প দিনেই এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশ জুড়ে পরিচিত হয়ে ওঠেন আপোষহীন নেত্রী হিসেবে। গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়ার প্রতিশ্রুতিকে অগ্রগণ্য স্মরণ করেন রাজনীতির সংশ্লিষ্টরা। বিশেষ করে বর্তমান রাজনৈতিক মুহূর্তে সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে এটা খুবই প্রয়োজন। আমি আন্তরিকভাবে কামনা করছি যে সেই দায়িত্বটা তিনি পালন করতে সক্ষম হবেন। তার যে এই আপোষহীন সংগ্রাম, সেইটাই বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়াকে একজন অনিবার্য রাজনীতিবিদ, দেশের অভিভাবকে পরিণত করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র
রক্ষার আন্দোলনে তার অপরিহার্যতাটা তৈরি করেছে। খালেদা জিয়ার দীর্ঘ পথ চলায় রাজনীতি থেকে তাকে মাইনাসের চেষ্টাও হয়েছিল, কিন্তু তুমুল জনপ্রিয়তার কারণে সে চেষ্টা সফল হয়নি। বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে বর্তমান বাস্তবতায় দেশ আবারও সংকটে পড়ার ঝুঁকিতে বলে মনে করেন বিশ্লেষকরা। এরকম একটা অবস্থায় খালেদা জিয়াকে যারা আমাদের দেশের অভিভাবক হিসাবে দলমত নির্বিশেষে যেখানে মানে আস্থার জায়গায় রেখেছেন, সেই সময় তার উপস্থিতিটা কিন্তু খুব দরকার। যারা আমাদের ভোট, নির্বাচন, উত্তরণকে যারা বন্ডল করতে চান নানাভাবে, তারা হয়তো তার এই অনুপস্থিতিকে কেউ কেউ সুযোগ হিসেবে এটাকে গ্রহণ করতে পারেন। বিশ্লেষকরা বলছেন, অসুস্থতা কিংবা রাজনীতির মাঠে অনুপস্থিতি সত্ত্বেও খালেদা জিয়া এখনো বিএনপির লাখ লাখ কর্মীর অনুপ্রেরণা। দেশের যারা গণতন্ত্রকামী মানুষ, যারা খুব রাজনৈতিক পোলারাইজেশনের মধ্যে নাই, তাদের কাছেও কিন্তু তিনি একটা মানে ব্যাপার। ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর নানা জটিলতায় শারীরিক অবস্থার অবনতি হয়। চেয়ারপারসনের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ সহ 58 জনের পরিকল্পনায় সংঘটিত হয়েছে বহুল আলোচিত বিডিআর হত্যাকাণ্ড। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জাতীয় তদন্ত কমিশন। বলা হয়েছে, ক্ষমতাকে কুক্ষিগত ও পাকাপোক্ত করতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যাতে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ। শেখ ফজলে নূর তাপস ছিলেন প্রধান সমন্বয়ক। নারকীয় বিডিআর হত্যাযজ্ঞ বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেই কালো অধ্যায়ে কেবল 57 জন সেনা কর্মকর্তার মৃত্যুই হয়নি, বুঝে না বুঝে বিদ্রোহের অংশ হওয়ায় তছনছ হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর অসংখ্য সদস্যের জীবন। কি কারণে, কাদের প্ররোচনায় এমন নৃশংসতা? কেউ কি পেছন থেকে কলকাঠি নেড়েছে? এমন অসংখ্য প্রশ্ন ছিল জনমনে। সেসবের উত্তর খুঁজেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় তদন্ত কমিশন। দীর্ঘ 11 মাস তদন্ত শেষে রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তারা, যাতে বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। আর এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল উল্লেখ করে বলা হয়েছে, তৎকালীন সেনাপ্রধানেরও যেমন দায় আছে, তেমনি পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। র্যাবের সদস্যরা ছিলেন, সজ্জিত ছিলেন, তারা ইন্টারভিউ করেনি এবং তারা বলছে, তাদের কমান্ডার আমাদেরকে বলেছে, এবং এটা আমরা ইনভেস্টিগেশন করেছি, যে ওই সময় এডিজি ছিলেন কর্নেল রেজা নূর, বর্তমানে মেজর জেনারেল কর্নেল রেজা নূর, রিটায়ার্ড। তদন্ত কমিশন বলছে, হত্যার আগে অনেক সেনা কর্মকর্তার উপর নির্যাতন চালানো হয়েছিল। পুরো ঘটনায় দলগতভাবে জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ, যার প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনার ভাতিজা ও তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। একই সাথে বিদেশি শক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি করা হয়েছে ওই রিপোর্টে। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিল। প্রকৃত সত্য যাতে উদ্ঘাটিত না হয় সেজন্য অনেক আলামত ধ্বংস করা হয়েছিল। বলা হয়েছে, রাষ্ট্রীয় অতীত ভবন ও তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় যেসব বিডিআর সদস্যের সঙ্গে শেখ হাসিনার বৈঠক করেছিলেন, তাদের সঠিক নাম পরিচয় ও তথ্য সংরক্ষণ না করাটাও ছিল উদ্দেশ্যমূলক। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর। ঘটনার সময় কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তদন্ত কমিশনের রিপোর্টে। কি কি মানে অপরাধে তারা জড়িত সেগুলোকে আমরা মেনশন করে আমরা সুপারিশ করেছি, কাজে তাদের সামাজিক অবস্থান বিবেচনায় আমরা এটা গোপন রাখতে চাই। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।
খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে দুইজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 12:15টার দিকে এই ঘটনা ঘটে। নিহত দুজন হলেন খুলনা নগরের নতুন বাজার এলাকার হাসিব হাওলাদার ও বাগমারা এলাকার ফজলে রাব্বি রাজন। তারা একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। মামলার হাজিরা দিতে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন হাসিব ও রাজন। এ সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাসিব রাজন। এরপর মৃত্যু নিশ্চিত করতে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে খুলনা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রথম দেখলাম যে গুলির আওয়াজ, তারপর ওই যে চাপাতি ওই দিকে কোপ দিয়েছে, দিয়ে ওরা মোটরসাইকেলে চলে গেছে। পাবলিক কেউ এর ভিতরে আগুচ্ছে না, তখন সবাই সামনে আগুইছে, সেই সময় আমরা আগুইছি। সঙ্গে সঙ্গে এমনি আমরা এখানে কিছু লোকজন মিলে আমরা হসপিটালে নিয়ে যাই। পুলিশ বলছে নিহত দুজন খুলনার একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য। গত 28 মার্চ রাতে 4টি অস্ত্রসহ 10 জনকে গ্রেফতার করে সোনাডাঙ্গা থানা পুলিশ। এই 10 জনের মধ্যে 2 জন হাসিব ও রাজন। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিলেন তারা। হাসিবের বিরুদ্ধে 4টি ও রাজনের বিরুদ্ধে 6টি হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। দুজনই হচ্ছে খুলনার একটা শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাদের দুজনের বিরুদ্ধে 6টা করে মামলা রয়েছে এবং তারা কিছুদিন আগে জামিনে বের হয়েছে এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড সাথে তারা জড়িত, তাদেরই প্রতিদ্বন্দ্বীরা এরকম ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করি। সম্প্রতি ঘরের মধ্যে 2 শিশু ও তাদের নানিকে হত্যা করা হয়। এরপর আদালতের সামনেই জনসম্মুখে দুজনকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর আমার ভাই কি করে না করে তা আমি ওই বিষয় নিয়ে জিজ্ঞাসা করি না। সে আমার বড় ভাই, তার মতন সে চলাফেরা করে। বর্তমানে যে খুলনা শহরের যে অবস্থা, আমি মনে করি ভাই এর জন্য আইন শৃঙ্খলা বাহিনী হলো এর দায়ী। কারণ এই যে খুলনার যে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ যারা আছে, এদেরকে আমাদের পুলিশ প্রশাসন দেখো না দেখার ভান করতেছে। দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় এনে শান্তি ফিরিয়ে আনার তাগিদ নগরবাসীর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। গণভোট আয়োজনের জন্য ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই, পরিবর্তে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন তিনি। বলেছেন, আগামী বছরের নির্বাচন হবে সর্ববৃহৎ এবং শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছুই নেই জানিয়ে তিনি বলেন, এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচেতন আছে। এ পর্যন্ত পোস্টাল ভোট বিলিতে 1 লাখ প্রবাসী নিবন্ধন করেছেন বলেও জানিয়েছেন তিনি। ভোটের কেন্দ্র বাড়ানো লাগবে না, কিন্তু যে স্টাম্পিংয়ের জন্য যেটা আমরা গোপন কক্ষ বলি, সেটার সংখ্যা বাড়াতে হতে পারে। যে একটা বুথের মধ্যে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছিলাম একটা স্টাম্পিং সেন্টার, সেখানে আমরা এখন 2টা করে দিব, যাতে আপনার যারা ভোটাররা 4টা ভোট একসাথে পড়ছেন তার জন্য সময় বেশি লাগবে। আর যিনি আগে থেকে ভোট জেনে যাবেন যে 4টা প্রস্তাবনা কি, তার জন্য এটা সিদ্ধান্ত নেওয়াটা আগে থেকে, এটাও তো একটা চ্যালেঞ্জ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি, নিশ্চিত করা যায়নি যোগ্যদের প্রার্থী হওয়া। রাজধানীর সিরডাপে এক সেমিনারে উঠে এসেছে এমন মতামত। বক্তারা ভোটে টাকা ও অস্ত্রের ব্যবহার বন্ধে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করবে ভয়েস নেটওয়ার্ক। আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে নানা চ্যালেঞ্জ ও বাস্তবতা তুলে ধরেন বক্তারা। বলেন, সেরা নির্বাচন উপহার দেয়ার কথা বললেও সেই পরিবেশ নিশ্চিত করতে পারেনি সরকার। অভিযোগ করেন, পেশিশক্তির কাছে নত হয়ে আছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নিয়ে ইসির পদক্ষেপ যথেষ্ট নয়। উপদেষ্টাদের কয়েকজন নির্বাচনের ঘোষণা দেয় সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারেন, তাহলে নির্বাচন প্রশ্নবুদ্ধ হয়ে যাবে। যাদের কালো টাকা আছে, পেশি শক্তি আছে, তাদেরকে জাতীয় সংসদে পাঠান, তাহলে ওই সেরা নির্বাচন দিয়ে, কথিত সেরা নির্বাচন দিয়ে দেশের কি পরিবর্তন হবে? ভোট জিতার পূর্বেই হচ্ছে জিতে গেছে, সেই ধরনের একটা পুরো একটা পরিস্থিতি তৈরি করা, এটা আসলে এইবারের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ।
কথা ওঠে একটি গণ অভ্যুত্থানের পরেও কেন সুষ্ঠু নির্বাচন নিয়ে এত সংশয়, এজন্য রাজনৈতিক দলের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। রাজনীতি বিক্রি করে যে সম্পদশালী হয়েছে তেমন মানুষদের মধ্যে একটা অসুখ আছে, যেটাকে মেডিকেল জুরিসপ্রুডেন্সের ভাষায় বলা হয় প্লুটোফোবিয়া। সশস্ত্র বাহিনী দিয়ে ঘেরাও অবস্থায় থেকে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, তারা ভোট দেবেন, এরকম একটা দৃশ্য গণ অভ্যুত্থানের পরে আমাদের দেখবার কথা না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতি এখন ব্যবসা, নির্বাচনের অঙ্গন অপরিচ্ছন্ন হয়েছে, এজন্য জরুরি সমাজ কাঠামো সংশোধন, না হলে মানুষ আবারও রাস্তায় নামতে পারে। পরিবর্তন যদি না ঘটাতে পারি, যত কিছুই করি, পুলিশ, আর্মি, তারপরে সবকিছু ডিপ্লয় করলেও সেই যেই লাউ সেই কদুই হতে পারে। আগামী নির্বাচনে ৩০০ আসনে স্বতন্ত্র প্রার্থী দিতে পারে আওয়ামী লীগ, সেই সুযোগ না দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সেমিনারে। তার কোনো শক্তি নাই, ওইখানে যারা দখল করতেছে তাদেরকে বাধা দেয়া। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। আবারও সচিবালয়ে আগুন, তবে এবারের আগুন সহজে নিয়ন্ত্রণ ও মাত্রা কম হলেও প্রশ্ন উঠেছে সচিবালয়ের অগ্নি নিরাপত্তা নিয়ে। ৮ মাস আগে কার্যক্রম শুরু হওয়া মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনে শর্ট সার্কিটে আগুন লাগায় এর নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মকর্তা কর্মচারীরা। গণপূর্ত সচিব জানিয়েছেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে নতুন ২০তলা ভবনে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু হয় এ বছরের মার্চে। ৮ মাস না পেরুতেই আধুনিক এই ভবনে আগুন। দুপুর 1:45টায় আগুনের সূত্রপাত ভবনের ৯ম তলার টয়লেটের এক্সজস্ট ফ্যান থেকে শর্ট সার্কিটের কারণে। এ সময় আতঙ্কে নিচে নেমে আসেন ভবনে থাকা 2টি মন্ত্রণালয়ের সচিব সহ কর্মকর্তা কর্মচারীরা। যখন দেখতেছি ফায়ার অ্যালার্ম বাজছে তখনই নিচে নেমে আসছি। 13 তলাতে ছিলাম। লিফটের 8, 9, 10 এটাতে ধোঁয়াটা বেশি দেখা গেছে। আমরা উপর থেকে সিঁড়ি দিয়ে নেমে গেছি। প্রথমে মনে হচ্ছে ভূমিকম্প হয়েছে, আমরা তাড়াতাড়ি পালাই, আমরা জুতা সেরে মানে ভালো চলে আসছে সবাই। আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে প্রথমে সচিবালয়ের ফায়ার সার্ভিসের ইউনিট ভবনের আগুন নেভাতে আসে, পরে 3টি ইউনিট কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। একটা অ্যাডজাস্ট ফ্যানে যে ছোট্ট আগুনে আমাদের লোকজন উঠে এবং 2-3 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যে জায়গায় আগুন লাগছে ওই জায়গায় স্বয়ংক্রিয় নিবানোর মতো নাই, বাট আমাদের মধ্যে হাইড্রেন্ট সিস্টেম আছে, যেই সিস্টেম সেটা ব্যবহার করেই আমরা নির্বাপন করেছি। গত ডিসেম্বরে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আবারও আগুনের ঘটনায় নিরাপত্তাহীনতায় কর্মকর্তা কর্মচারীরা। তাদের অভিযোগ, নতুন ভবন হলেও বৈদ্যুতিক সংযোগে নিম্নমানের তার ব্যবহারই আগুনের কারণ। এই অবস্থায় মন্ত্রিপরিষদ ভবন পরিদর্শন করেন গণপূর্ত সচিব। ঘটনার তদন্তের কথা জানান তিনি। আমরা তদন্ত কমিটি করতেছি, আর আমরা এটা সব রিচেক করব, অসুবিধা নেই। গত বছরের 26 ডিসেম্বর বড় ধরনের আগুনে সচিবালয়ের 7 নম্বর ভবনে থাকা 5টি মন্ত্রণালয় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগ যেন পিছু ছাড়ছে না শাহজালাল বিমানবন্দরের। একের পর এক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। এতে নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। কোথায় কাটা পড়ল যাত্রীর ব্যাগগুলো? তদন্তে নেমেও কুল কিনারা পাওয়া যাচ্ছে না। তবে সিসি ক্যামেরা পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষের দাবি, ঢাকায় নয়, যাত্রীর ব্যাগ কেটে মালামাল চুরি হতে পারে অন্য কোনো দেশের বিমানবন্দরে, যেখান থেকে প্রথম প্লেনে উঠেছিলেন যাত্রীরা। আরও জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তহিন। নিজের ব্যাগ হাতে আসার পর এভাবেই হইচই করতে দেখা যায় সৌদি প্রবাসী কিছু যাত্রীর। তাদের অভিযোগ, তালা ভেঙে ব্যাগ থেকে মোবাইল, টাকা পয়সা সহ অনেক মূল্যবান জিনিস চুরি হয়েছে তাদের। জানিয়ে রীতিমতো তোপের মুখে পড়েন এয়ারপোর্ট কর্মীরা। শুক্রবার ভিডিওটি ভাইরাল হলেও মূলত ঘটনা 14 নভেম্বরের। যমুনার হাতে আসা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট থেকে 8টা 53 মিনিটে কার্গো বহন করা লোডারটি এসে 8টা 59 মিনিটে থামে লাগেজ বেল্টে। এই ব্যাগগুলো আসে আমাদের কন্টেনারে করে। কন্টেনারগুলো কিন্তু অ্যাকচুয়ালি যেখান থেকে অরিজিন, ফ্লাইটগুলো অরিজিন করে সেখান থেকে হলো প্যাকড হয়ে আসে। ব্যাগগুলো ইন বিটুইন কোথাও খোলা হয়নি, কন্টেনারটাও আমাদের ব্যাগেজ বেল্টের সামনে খোলা হয়েছে এবং অ্যাজ ইট ইজ কন্ডিশনে যে ব্যাগগুলো অরিজিন থেকে, অর্থাৎ সৌদি আরব থেকে ইথিওপিয়া হয়ে ঢাকায় এসেছে, এখানে এরকম চেন খোলা কিছু একদম কোনো জিনিসপত্র ছাড়া এরকমভাবে ব্যাগেজগুলো এসেছে। এরপর শুরু হয় মালামাল নামানোর প্রক্রিয়া। 9টা বাজার একটু পর ব্যাগেজ নামানো শুরু হওয়ার 1 মিনিট পরেই প্রথম কাটা ব্যাগ দেখতে পান এক কর্মী। এরপর পাওয়া যায় আরও কয়েকটি কাটা ব্যাগ। এক নিরাপত্তা কর্মীর উপস্থিতিতে
একটি ব্যাগের চেন বন্ধ করতেও দেখা যায় তাদের। তাদের যে একাধিক মোবাইল ছিল কি ছিল না এই জিনিসটার অ্যাকচুয়ালি স্ক্রিনিংটা হলো যেখানে অরিজিন অর্থাৎ সৌদি আরবের যে এয়ারপোর্ট থেকে জেদ্দা থেকে এসছেন তারা জেদ্দা এয়ারপোর্টের স্ক্রিনিং মেশিনে হয়তো সেই ব্যাগগুলোর ইমেজগুলো থাকবে যে ইমেজগুলো থেকে এটা ভেরিফাই করা হবে। তো আমার ইথিওপিয়ান এয়ারলাইন্সের যে স্টেশন ম্যানেজার তার সাথে আমার কথা হয়েছে এবং তাদেরকে জানানোর পর তারা বললেন যে দে হ্যাভ অলরেডি নোটিফাইড দেয়ার সৌদি কাউন্টারপার্টস। নির্বাহী পরিচালকের ধারণা কাগজপত্রের জটিলতা, পাসপোর্টের মেয়াদ না থাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের শাস্তি হিসেবে ওই প্রবাসীদের আউটপাস যাত্রী হিসেবে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি পুলিশ এবং সেখান থেকেই ব্যাগগুলো কাটার ঘটনা ঘটেছে কিনা সেটা জানতে চেয়েছেন তারা। আসলে কে এই মিস্টেকটা করেছে ওই সময় কে ডিউটিতে ছিল তাকে কিন্তু বের করে নিয়ে মানে আইনানুগ ব্যবস্থা নিয়ে আমার জন্য যথেষ্ট ইজি হতো। এর আগেও লাগেজ কাটার বেশ কয়েকটি ঘটনায় তোলপাড় হয় বিমানবন্দরে, কিন্তু সেগুলোর তদন্তে শেষ পর্যন্ত কি পাওয়া গেল তা জানায়নি শাহজালাল কর্তৃপক্ষ। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 442 জনে। এখনও নিখোঁজ অন্তত 400 মানুষ। লণ্ডভণ্ড হয়ে গেছে সুমাত্রা দ্বীপ। বিভিন্ন এলাকায় চলছে উদ্ধার অভিযান। বিচ্ছিন্ন হয়ে গেছে প্রধান সড়কগুলো। শুরু হয়েছে ত্রাণ প্রদান কার্যক্রম। আংশিকভাবে পুনরায় চালু হয়েছে ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।